রিক্সাওয়ালাও বোঝে যে স্টাইলিংটা কি। অপুদিকে বাদ দিয়ে দিছে বা অপুদি তাকে বাদ দিয়ে দিছে, বাট মানে বাস্তবে ঘটনাটা কি হয়েছে সিন্ডিকেট করে আসলে কাজ করান এই ব্যাপারটা, এই যে আপনি আমাকে একদম ডিরেক্টলি ক্লেম দিচ্ছেন না। স্টাইলিং এর এই জায়গাটা মানুষ মনে করছে যে কয়েকজন নায়িকা হাতের মুঠোয় থাকলে পরেই সেই প্রফেশনটাকে আসলে রান করতে পারে। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনায় আছে একজন ফ্যাশন স্টাইলিস্ট এবং কোরিওগ্রাফার মাহফুজ কাদরী। স্বাগত চ্যানেলেতে। কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা প্রথমে একটু আলোচনায় চলে যেতে চাই। এই যে ফ্যাশন স্টাইলিস্ট, আসলে প্রফেশনটা কিভাবে শুরু হয়েছে, কবে থেকে, বা বাংলাদেশের সূচনাটা আসলে কবে নাগাদেই? বাংলাদেশে এটা অনেক আগে থেকেই সূচনাটা হয়েছে, এটা অনেকেই করে। এই প্রফেশনটা খুবই মানে একটা যত্নের জায়গা, এটা অনেকেই এই কাজটা করে থাকে, স্টাইলিং প্রফেশনটা। বাট অনেকেই জানেই না যে স্টাইলিং মানে কি বা স্টাইলিস্টের কাজ কি। দ্যাটস ওয়াই মনে হয় যে বাংলাদেশে আমি নতুন বা আমার আগে দু একজন করেছে এরকম মনে হয়। বাট এই ব্যাপারটা অনেক আগে থেকেই স্টাইলিংটা ফ্যাশনের সাথে কানেক্টেড। যারা ফটোশ্যুট বা নিজের বিভিন্ন রকমের নতুন নতুন লুকগুলো করে তারা স্টাইলিংয়ের ব্যাপারটা খুব ভালো করেই জানে। আর আমি স্টার্ট করেছি আমার চাইল্ডহুড থেকেই ফ্যাশনের বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টসের সাথে অনেক বেশি ইনভলভ ছিল, যেহেতু আমি ডান্সার ছিলাম এবং আমার নিজের একটা ডান্সের স্কুল আছে। তো ওইখান থেকে ছোট 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 ইনভেস্টমেন্ট থেকে আজকে আমার এই জায়গা। যেহেতু নায়ক নায়িকাদের নিয়ে আপনাদের কাজ, সেক্ষেত্রে স্টাইলিংয়ের আসলে শুরুটা কারা করেছিল, মানে শুরুর দিকে মোটা দাগে যদি দুইজনের নাম শুনতে চাই। আমাদের বাংলাদেশে অনেক পুরাতন স্টাইলিস্ট আছে, যেমন আজরা আপু, মুকুল ভাই, ওরা কিন্তু অনেক পুরাতন স্টাইলিস্ট। এছাড়াও তারও আগে থেকে বিবি রাসেল ডিজাইনার, তাছাড়া আরও অনেকেই আছে যারা স্টাইলিং বা ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করে যাচ্ছে। আজরা আপা তো হচ্ছে মডেল। আজরা আপু মডেল প্লাস একজন গ্রুমার প্লাস একজন বাংলাদেশের অনেক রিনাউন্ড স্টাইলিস্ট, এটা অনেকেই জানে না। ওনার স্টাইলিংয়ের অনেক বড় বড় কাজ বিলবোর্ডে যায় এবং অনেক বড় বড় ভালো ভালো কাজগুলো আছে। এবং আমাদের বাংলাদেশের মডেল ইমি, তাকেও আপনি চিনেন, উনিও অনেক ফেমাস একজন মডেল হিসেবে তাকে চিনেন, বাট সে কিন্তু অনেক বড় একজন কোরিওগ্রাফার, অনেক ভালো কোরিওগ্রাফি জানেন। এরকম বাংলাদেশের এই সকল সেক্টরে বুলবুল টুম্পা আছেন, ওরা কিন্তু অনেক দিন ধরে কাজ করছেন, ফেসবুক বা কন্টেন্টের প্রতি জোর দেয় না। দ্যাটস ওয়াই অনেকেই হয়তো তাদেরকে অ্যাজ এ মডেল হিসেবেই চিনে, বাট ওনারা যে এর বাইরে স্টাইলিং, কোরিওগ্রাফি এই কাজগুলো প্রপারলি করে সেটা হয়তো অনেকেই জানে না। আমরা দেখি মোটা দাগে কিছু মানুষ আছে যারা নায়িকাদের আশেপাশে থেকে এদের ম্যানেজারের ভূমিকাটা পালন করে, কিন্তু আলটিমেট আসলে প্রফেশনের জায়গায় বা প্রফেশনালি উদাহরণের কোনো কাজের জায়গা নেই। এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। এই ব্যাপারটা আমি আপনাদের এই প্রোগ্রামে আমি আগেও শুনেছি, অনেককে প্রশ্ন করেছেন। ম্যানেজারের দায়িত্বটা যে করে সে সত্যিকার অর্থে ম্যানেজারই। প্রত্যেকটা নায়িকার কিন্তু ম্যানেজার থাকে, যেমন অপু বিশ্বাস, পূজা চেরি, মাহিয়া মাহি, ওদের যারা যারা কাজ করে, ওদের অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার, ওদের কিন্তু আলাদা আলাদা পজিশন আছে। কেউ কেউ হয়তো দাবি করে যে আমি তার ম্যানেজার, বাট আপনারা নায়িকাকে ডিরেক্টলি জিজ্ঞেস করলে তখন জানতে পারবেন তাদের আসলে ম্যানেজারটা কে। অবশ্যইভাবে আপনারা মানে আপনাদের মধ্যেই বা আপনাদের বাইরে একটা অংশ যারা হচ্ছে বাংলাদেশের আসলে নায়ক নায়িকাদের ছায়ার মতো একটা আদলের মধ্যে রাখেন, তাদের কাছে কেউ ভিড়তে পারে না, কাজ করতে পারে না, সুযোগ পায় না, এবং একটা সিন্ডিকেট করে আসলে কাজ করান। এই ব্যাপারটা, এই যে আপনি আমাকে একদম ডিরেক্টলি ক্লেম দিচ্ছেন না, এই ক্লেমটা না দিয়ে আপনি আমার সাথে কাজ করা স্টার্ট করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি আদৌ আপনি কেমন মানুষ। না না না, আমি সেটা জানি না না, আমার কথাটা আপনি শুনেন, যে আদলের মধ্যে রাখে বা আসলে সে কোনো কাজের না, এরকম করে অনেকেই দূর থেকে দেখলে মনে হয় যে ওই যে কাদ্রি কাজ করছে, আসলে কিছু জানে না, হয়তো অপু বিশ্বাসের জন্যই সে ফেমাস বা পূজা চেরির জন্যই সে ফেমাস বা XYZ অনেক সেলিব্রিটিজ আছে তাদের জন্য সে ফেমাস। বাট ওই সেলিব্রিটিটা কিন্তু মানে কোনো নতুন কোনো শিশু নিষ্পাপ বাচ্চা না, যে সে বোঝে না যে কার সাথে কাজ করা উচিত এবং কার সাথে করা উচিত না। একজন বড় মাপের নায়িকা যেমন অপু বিশ্বাস দিয়ে 120টা মুভি করেছে,
তার 120+ সিনেমা করার এক্সপিরিয়েন্স আছে, সে মিডিয়াতে অনেক দিন ধরে কাজ করে। এর বাইরেও আমি একটু শেষ করি, যারা যারা কাজ করে যাচ্ছে তারা কিন্তু জানে যে কার সাথে কাজ করা উচিত এবং কে কতটুকু জানে, এবং সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা মানুষ তার কাজ করে যাচ্ছে। তো আমার মনে হয় না যে আপনারা যাদেরকে যেভাবে ক্লেম দিচ্ছেন যে ম্যানেজার হিসেবে দাবি করছে বাট সে কোনো কাজে না, সে অবশ্যই কোনো না কোনো কাজে তাকে দিয়ে কোনো না কোনো সাপোর্ট তার হয় বলেই সে তাকে পাশে রেখেছে। এবং ওই যে বলছেন না যে আটকায় রাখা বা সিন্ডিকেট করা, ওই সিন্ডিকেটটা কিন্তু আমরা কখনো করি না। আমি ব্যক্তিগতভাবে করতে পছন্দ করি না, আমি সবার সাথে কাজ করতে পছন্দ করি। এখন কাজটাও তো আসতে হবে। ধরেন আপনি আমাকে কাজটা যদি ওই সেলিব্রিটির সাথে আমাকে যুক্ত না করেন, তাহলে আপনি কি করে বুঝবেন যে আমার তার সাথে কাজ হয়েছে কি হয়নি? আমি তো অনেকের সাথেই নাম ধরে ধরে বলতে পারবো, বাংলাদেশের অনেক এ গ্রেডের সেলিব্রিটি নায়িকাদের সাথে আমি কাজ করেছি, বাট কেউ তো কখনো আমি বলতে শুনি নাই যে আমাকে ছাড়া তার কাজ করবে না। যেমন পূজা বাংলাদেশে অনেক নাম করা সেলিব্রিটি কোরিওগ্রাফারের কাজ করেছে, অপুদি তো করেই যাচ্ছে, অপুদি তো ফ্রিল্যান্সার, সবার কাজ করে। তো এরা তো যখন ওদের পছন্দ মতো কাজ হবে ওরা করবেই, সিনেমার মতোই ব্যাপারটা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা এইটার নাম নিয়ে মনে করেন আজকে অপুদিকে নিয়ে কাজ করছে, কালকে তাকে হচ্ছে বের করে দিচ্ছে, আমরা তো এগুলো চোখে দেখি, এইটাকে আপনি কিভাবে আসলে ডিফেন্ড করবেন? না, এটা আসলে হয় কি যে অনেকেই ফেসবুকের থ্রুতে বা বিভিন্ন পারপাসে বা বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে এসে বড় বড় সেলিব্রিটিদের নাম ধরে তাদেরকে অনেক ব্লেম দেয়, অনেক বদনাম করে, বা সে নিজেকে অনেক সিনিয়র দাবি করে। বাট আমি তাকে রেসপেক্ট জানাই যে আপনি আপনার জায়গা থেকে অনেক ভালো কাজ করছেন বলেই আজকের আপনি। বাট হয় না যে এরকম ইন্টারভিউতে এসে একজন আরেকজনকে বুলিং করা, এই জিনিসটা বন্ধ করলেই কিন্তু শিল্পসত্তাটা সুন্দর হবে। আমার মনে হয় না যে আপনি আমার প্রশ্নটা কোথায় এড়িয়ে গেলেন। আমি বুঝতে পেরেছি আপনি যেটা বোঝাতে চেয়েছেন, বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ধরেন আমরা আমাদের প্রফেশনের মানুষ, আমি স্টাইলিং করি বা আমারই সেম প্রফেশন আরও 5 জন করতেই পারে, সে আমার সিনিয়র হতে পারে, অনেক জুনিয়র হতে পারে। আমি তাকে ইন্টারভিউতে এসে ছোট করে বা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমি কি প্রমাণ করতে চাবো যে আমি সেরা? বাট আমি কতটুকু সেরা এটা তো আমার দর্শকরা বলতে পারে। সবচেয়ে বড় কথা এটা ছোট বড় বা হচ্ছে খুব মহান করার প্রশ্নটা আমার ছিল না, প্রশ্নটা ছিল একটা প্রফেশন, আপনি কাজ করছেন, উপার্জন করছেন, আপনার কাজ দেখে আমরা বিমোহিত হচ্ছি। লাইক আপনার শেষের কাজটা যেটা অপুদিকে আপনি যে ট্রান্সফরমেশনটা করিয়েছেন সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আমার কথা হচ্ছে যখন এই অপুদিকে একটা সেক্টরে প্রচুর কাজ করাতো, আবার তার জায়গাটা বন্ধ করে দিচ্ছে, কিন্তু এটা নিয়ন্ত্রণ করছে স্টাইলিং প্রফেশনের নাম দিয়ে, এই জায়গাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আমি বলি, আপনাদের হয়তো বাইরে থেকে দেখে মনে হতে পারে যে অপুদিকে বাদ দিয়ে দিছে বা অপুদি তাকে বাদ দিয়ে দিছে, বাট মানে বাস্তবে ঘটনাটা কি হয়েছে এটা কিন্তু তারা দুইজনই বলতে পারবে। সো এই ক্ষেত্রে আমার নো কমেন্টস, আমি কিছুই বলতে চাই না। আমরা তো বিনোদন নিয়ে কাজ করি, আপনি কেন নো কমেন্টস হবেন? আমরা তো জানি। না 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 না, আসলে এই চ্যাপ্টারটাই আমি ক্লোজ করতে চাই, কারণ আমি তার মানে আপনি এই বিষয়ে বলতে চান না। অপুদির যে কাজটা, আসলে অপুদিকে আমরা কিন্তু একটা নতুন ভাবে পেয়েছি, পুরো জার্নিটা, তার ট্রান্সফরমেশন, তার স্টাইলিং, এটা নিয়ে একটু শুনতে চাই। অপুদির এই জার্নিটা স্টার্টিং হয়েছে 6 মান্থ আগে থেকে। তিনি না অনেক বেশি আগ্রহী একটা মানুষ আর অনেক বেশি সাপোর্টিভ একটা মানুষ। ধরেন আমি যে কোনো একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব বা একটা ক্যানভাস নিয়ে কাজ করব, ওই ক্যানভাসটা যদি আমার মনের মতো না হয় আমি কিন্তু তাকে সুন্দরভাবে রাঙাতে পারবো না। অপুদি এমন একটা মানুষ যে আমাকে A to Z সাপোর্ট করেছে তার ট্রান্সফরমেশনের জন্য, এবং সঙ্গে ছিল আমার বিশাল একটা টিম, যেখানে আমি বলতেই পারি আমার ডিজাইনার যেই গ্রুপটা, নিকা বাই কিবরিয়া রাতুল এবং আনজারার সাপোর্ট আমি পেয়েছি, অনেক রকমের আউটফিটে অনেক ধরনের ব্র্যান্ড আমাকে সাপোর্ট করেছে। এর বাইরেও আমাকে সাপোর্ট করেছে আমার অনেক আমার ফ্রেন্ডসরা, অভিরূপ আছে, আরোহী আছে, ওরা সবাই আমাকে এই জার্নিতে সাপোর্ট করেছে, প্রত্যেকে তার ছোট ছোট কন্ট্রিবিউশন দিয়ে। এবং দিলরুবা আপু, ডাক্তার দিলরুবা আপু, যার আন্ডারে আমরা সবসময় সব কিছু একদম দিদির ডায়েট চার্ট থেকে শুরু করে সব কিছু আমরা ওখানে মেনটেন করি। তো এই জার্নিটা কিন্তু এত সোজা ছিল না। এবং আমার একটা ফ্রেন্ড আছে যে হচ্ছে তার একটা স্টুডিও আছে, সিফাত নুসরাত, ও আমাদের অনেক বড় একটা সাপোর্ট করেছে। প্রত্যেকের সাপোর্টেই কিন্তু আজকের দিদির এই প্রেজেন্টেশন। কেউ একা এটার ক্রেডিট নিতে চাইলে হবে না। এবং দিদি কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা জিমে প্রতিদিন টাইম দেয়।
একটা মানুষ তার ট্রান্সফরমেশনটা কেন হবে না, যদি সে তার পরিশ্রমটা 100 না করে তাহলে তো সে করতে পারতো না এটা। আমি কয়েকটা নাম বলবো এই সেক্টরে যারা কাজ করেন, আপনি তাদেরকে একটু বিশ্লেষণ করবেন। আমি প্রথমেই একটু জানতে চাই গৌতম সাহা সম্পর্কে। উনি একজন সিনিয়র কোরিওগ্রাফার, উনি অনেক কাজ করে এবং ওনার কাজের মানে আমার ভালো লাগে। উনি অনেক এন্টারটেইনিং, মানে অনেক হাসি খুশি থাকে, আশেপাশে মানুষদের সাথে অনেক সবাইকে খুশি রাখার চেষ্টা করে, জিনিসটা ভালো লাগে, পজিটিভ লাগে আমার। অ্যাডলফ খান সম্পর্কে একটু জানতে চাই। উনি অনেক ভালো ডিজাইনার, ওনার কাজ আমার ভালো লাগে। আর ওনার মানে নানান রকমের এক্সপেরিমেন্টাল আউটফিটগুলো আমার কাছে মনে হয় যেন অ্যাজ এ দর্শক, আমি কিন্তু অ্যাজ এ কোরিওগ্রাফার এখানে কথা বলছি না, অ্যাজ এ অডিয়েন্স হিসাবে মনে হয় যে এটা চোখে লাগে অনেক, মানে মনে হয় যে সামথিং নতুন নতুন কাপড় পরছে, এটা নিয়েও একটা আলোচনা সৃষ্টি হচ্ছে। একজন সেলিব্রিটির কিন্তু তার আলোচনায় থাকাটা বেশি ইম্পর্টেন্ট, তো সে সামহাও তার আউটফিটগুলো দিয়ে, নতুন নতুন আউটফিট দিয়ে মানুষকে চমক দিচ্ছে, ভালো লাগে। তানজিল জনির কাজ কেমন লাগতো? তানজিল জনির কাজটা কিন্তু আমাদের দেশের আমার অনেকের কাজই আমার দেখা হয়েছে, অনেক সিনিয়র জুনিয়র, বাট জনি কিন্তু প্রথম যে হচ্ছে স্টাইলিংটাকে বাংলাদেশের মানুষের কাছে প্রেজেন্ট করেছে, যে রিক্সাওয়ালাও বোঝে যে স্টাইলিংটা কি, বিকজ ওর ভিডিওজ, ওর কন্টেন্টগুলো এত ভাইরাল হয়, এত ভালোভাবে স্প্রেড হয়েছে, মানে এই প্রফেশনটা বললে এখন আর মানুষকে 10 লাইন বোঝাতে হয় না, বিকজ অফ তানজিল জনি। ও কিন্তু অনেক সুন্দরভাবে এই জিনিসটাকে প্রেজেন্ট করেছে এবং ও যে কারোকে দিয়ে, যে কোনো টাইপের মানুষকে দিয়ে অনেক সুন্দরভাবে তার প্রফেশনটা সুন্দর মতো পোর্ট্রে করতে পারে। মাহফুজ কাদরী। আমি ছোট একটা মানুষ, আমি স্টাইলিংয়ের প্রতি আমার অনেক ঝোঁক। আমি পূজা, অপুদি, বুবলি আপু, তার বাইরে মাহি আপু এবং আমাদের দেশে অনেক সেলিব্রিটিস নায়িকা, ওদের সাথে আমি কন্টিনিউয়াসলি কাজ করে গেছি এবং আমি কিন্তু কখনোই প্রফেশনটা যখন আমি করেছি, আমি কত টাকা ইনকাম হবে কী হবে, এখন বর্তমান পর্যায়ে এসে আমি অনেক বেশি প্রফেশনাল। কাজে কেউ ডাকলে অনেক হিসাব নিকাশ করে, বুঝে শুনে, ভালো হবে কি খারাপ হবে অনেক চিন্তা করে আমি কাজে যাই। কিন্তু প্রথম দিকে আমি যখন স্টার্ট করেছি আমি কিচ্ছু চিন্তা করি নাই আমার আদৌ এখানে প্রফেশন হবে কি হবে না, আমি জাস্ট কাজটা ভালোবেসে আমি পরিশ্রম করে গেছি এবং এখনও আমি পরিশ্রম করে যাই, বাট আমি কাজগুলো অনেক সিলেক্টিভ হয়ে গেছি। সব কাজ আমি আসলে করতে চাই না, কারণ বেশি কাজ করতে গিয়ে আমি বদনাম কামানোর চাইতে কম কাজ করি, আমার খাতায় ভালো ভালো কিছু কাজের লিস্ট থাকুক, এটাই আমি চাই। কাদরী ভাই, স্টাইলিংয়ের এই জায়গাটা মানুষ মনে করছে যে কয়েকজন নায়িকা হাতের মুঠোয় থাকলে পরেই সেই প্রফেশনটাকে আসলে রান করতে পারে, কিন্তু মোটা দাগে আপনারা পুরো ইন্ডাস্ট্রি নিয়ে ভাবেন না কেন, বা পুরো বাংলাদেশকে নিয়ে? এটা আপনাদের একদমই ভুল ধারণা। যেমন আপনি আমার পেজটাতে ঢুকবেন, মাহফুজ কাদরী নামে যেই পেজটা, একদম অত বেশি ফলোয়ার নেই, 1 লাখের মতো ফলোয়ার হয়েছে। আমার পেজটাতে গেলেই দেখবেন যে আমি কিন্তু মডেল, সেলিব্রিটি, ছোট বড় অনেকের সাথেই আমার কাজ করা। অবশ্যই আমি একটা ব্র্যান্ডের শ্যুট করাবো, সেখানে ততটুকু ব্র্যান্ড যাকে চায় তাকেই তো আমি নেব। মডেলদের কাজ করা হয়, প্রচুর প্রচুর নায়িকাদের সাথে কাজ করা হয়, কিন্তু দেখা যায় মোটা দাগে বলেন না যে 4-5জন সেলিব্রিটি নিয়েই কেন কাজ করি, ওদের ভিডিওসগুলো বেশি ভাইরাল হয়, বেশি মানুষ জানতে পারে, বাট আপনার কিন্তু সবার সাথেই টুকটাক কাজ করা হয়। এখন ওইটা যদি না স্প্রেড হয়, মানুষ না জানতে পারে, সেটার দায়ভার তো আমার না। দর্শক পছন্দ করছে যাদের, তাদের কাজগুলো বেশি বেশি করে ভাইরাল হয়ে মনে হচ্ছে যে কাদরী শুধু তারই কাজটা করছে। এবং ওই যে বলছেন না যে 4-5জন নায়িকা নিয়েই স্টাইলিংয়ে নাম লিখিয়ে দেওয়া, এটা আসলে সেটা না। আপনিই বলছিলেন যে গত 6 মাসে অপুদির যেই পরিবর্তনটা, এটা যদি আমি কাজ না জানতাম সেটা কোনোদিনই পসিবল হতো না। সেকেন্ডলি হচ্ছে দেখেন পূজা চেরি, আমি বলবো আমার খুব ভালো ফ্রেন্ড, ধরেন ঠিক আছে, ধরেন আমি কিছুই জানি না, ও আমাকে এমনিতে ভালোবেসেই ও কাজটা করে, বাট ওর আউটফিটের ভ্যারিয়েশান, ওর নতুন নতুন লুকগুলো নিয়ে যে আমি চিন্তা করি, এটা যদি আমি না জানতাম তাহলে এদেশে তো অনেক স্টাইলিস্ট আছে, অনেক কাজের লোক আছে, তারা কাজ করতো তার সাথে। একজন নায়িকা কোন দুর্বলতার কারণে আমার কাছে থাকবে যদি আমি কাজটাই না জানি? বাংলাদেশে কার স্টাইলিং করতে পারলে নিজেকে একটু ধন্য মনে হতো বা ভালো লাগতো যে এই মানুষটার যদি স্টাইলিং? আমি একটা কথা বলবো, আমি যাদের সাথে কাজ করছি তারা সবাই অনেক নাম করা, তো আমি তাদেরকে রেখে আমি এখন আরেকজন কার নাম বলবো যে তার স্টাইলিং করলে মানুষ থাকে না আরো, যেমন আমারকে যদি জিজ্ঞেস না, আমি সালমান শাহর কথা আমি তো আমি আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে যাদের সাথে কাজ করছি তাদেরকে নিয়ে স্যাটিসফাইড। আর নতুন
কোনো প্রসিদ্ধ কেউ যদি অ্যাড হয় এটা আমার জন্য আর একটা নতুন পাওয়া হবে, বাট আমি এমন কেউ নাই যে তার স্টাইলিং করতে পারলে আমার আলাদা করে আরও বেশি ভালো লাগে। কি স্বপ্ন দেখছেন এই সেক্টরটা নিয়ে? আমি স্বপ্ন দেখছি যে আমরা সবাই পজিটিভ থাকব এবং স্বয়ংসম্পূর্ণ থাকব। আমাদের যেন মানে নিজেদের কলহ করতে গিয়ে এই প্রফেশনটাই যেন প্রশ্নবিদ্ধ না হয়। প্রফেশন নিয়ে কি স্বপ্ন দেখছেন? এই প্রফেশনটাকেই স্টাবলিশড এমনভাবে করব যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে যে ও স্টাইলিং, নায়িকাদের সাথে সাথে ব্যাগ টানা, এরকম প্রশ্ন যেন কেউ করতে না পারে। ওই গাছটা আনতে চাই। সেই জায়গাটা থেকে কি এখন বের হতে পেরেছে বলে মনে করছেন আপনি? অবশ্যই পেরেছে। আপনারা মনে হয় জানেন না যে একজন নায়িকার জন্য 5 জন ম্যানেজার বা তার 5 জন অ্যাসিস্ট্যান্ট থাকে। একটা স্টাইলিস্ট বা একজন কোরিওগ্রাফারের তার ব্যাগ টানার জন্য যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আপনার কি মনে হয় যে আমি যদি 5 জন সেলিব্রিটির সাথে কাজ করি তাহলে কি ওরা ওদের ওই বিশেষ প্রোগ্রামে তার ব্যাগ টানার জন্য শুধুমাত্র আমাকে নিয়ে যায়? সো এই ধরনের কথা যারা ছড়ায় এবং নেগেটিভিটি যারা ছড়ায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনারা পজিটিভ হন এবং পজিটিভলি সব কিছু হ্যান্ডেল করেন। আপনার প্রতিদ্বন্দ্বী বলে তাকে আপনি আপনার মানে শত্রু বানায় দিয়েন না। প্রতিদ্বন্দ্বী আর শত্রুর মধ্যে কিন্তু আলাদা আলাদা ব্যাপার। আপনাদের এই সেক্টরটাই আপনাদের মধ্যে আসলে এই প্রতিযোগিতাটা আছে কিনা? না, আমার মধ্যে নাই, কারণ আমি সবসময় আমার কাজের সাথে আমারই। আপনি ভীষণ পজিটিভ মানুষ, সেটা বারবার আমি তো সবসময় কেন করি, ধরেন আমি অপুদিকে লাস্ট যেই লুকটা দিছি আপনার ভালো লাগছে, আপনি অপুদির লাস্ট 6 মান্থের লুক দেখবেন, একটার থেকে একটা ভালো, মানে আমি প্রত্যেকটাকে ছাপায় যাওয়ার চেষ্টা করি। আমি কিন্তু অপুদির সাথে অন্য আরেকটা নায়িকার তুলনা করে কম্পিটিশন করছি না। সেম ক্ষেত্রে পূজার, সেম ক্ষেত্রে বুবলিয়াপুর, সেম ক্ষেত্রে আরও 5 জন যেই আর্টিস্ট আছে সবার ক্ষেত্রে আমি সেম চেষ্টাটাই করেছি। গার্লফ্রেন্ড আছে? না, আমি আসলে পার্সোনাল কোনো কোশ্চেন অ্যান্সার দিতে চাই না, কিন্তু মানে আমার অনেক ফ্রেন্ডস যাদের সাথে আমি, আমার ফ্যামিলির আম্মু আব্বু সবাই আমার ফ্রেন্ডদের সাথে একসাথে হয়ে আমরা অনেক আড্ডা দিই। দর্শকদের বা আপনার একটা ফ্যান বেজ আছে, আপনাকে তো প্রায় 1 লাখেরও বেশি মানুষ ফলো করে, তারা যদি বলে যে কাদ্রি ভাই বিয়ে করবে কবে, আসলে ওটা আমি 5-6 বছরের মধ্যে সুখবর পেয়ে যাবেন। তার মানে 25-30-এর মধ্যে? হ্যাঁ, ইনশাল্লাহ। ব্যক্তি জীবনে আপনার কেমন মানুষ পছন্দ, কেমন মনের মানুষ? আমার সবসময় স্ট্রেট কাট মানুষ পছন্দ। ধরেন আপনার আমার কোনো কিছু খারাপ লাগতেই পারে, আপনি আমাকে ডিরেক্ট বলে দেবেন যে তুমি এই কাজটা করো না, এটাতে আমি অনেক বেশি হার্ট হই। বাট পিছে কথা বলা মানুষদেরকে আমি অনেক বেশি অপছন্দ। সামনাসামনি স্ট্রেট বললে তো মানুষ কষ্ট পায়, যেটা আমি আপনাকে মনে হয় 2-1টা প্রশ্ন স্ট্রেট করেছি, আপনি কষ্ট না, পেয়েছেন? আমি কষ্ট পাই নাই। আমি আপনাকে স্ট্রেট প্রশ্নটার স্ট্রেট উত্তর দিয়েছি। আপনি আমাকে প্রশ্নটা না করলে সারা বাংলার মানুষদেরকে আমি জিনিসটা ক্লিয়ার করতে পারতাম না, এবং এসে যারা ফেসবুকে অনলাইনে নেগেটিভিটি ছড়ায় তাদেরকেও আমি বোঝাতে পারতাম না যে আসলে সত্যিকারের উত্তরটা কোথায়। দর্শক, পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সাথে দেখা হবে, নতুন কোনো গল্পে, সাথে থাকবেন।